গল্পের ঝাঁপির সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি তোমাদের যে ছোট গল্পটা পড়ে শোনাবো তার নাম হলো মনের চোখ। লিখেছেন সুচিত্রা ভট্টাচার্য। রবিবারের দুপুরেও ট্রেনে এত ভিড় থাকে ধারণাই ছিল না হেমন্তর। ভেবেছিল জালনার ধারের সিট দখল করে দিব্যি হাওয়া খেতে খেতে পৌঁছে যাবে হালিশহর। কিন্তু কি কাণ্ড! শিয়ালদা থেকেই রাশি রাশি লোক উঠল গাড়িতে। ঠেলাঠেলিতে হেমন্ত যে ছিটকে পড়েনি এই না ঢের। ট্রেনে চড়ে অবশ্য হেমন্তর মনে হলো কপালটা তার নেহাত মন্দ নয়। থই থই মানুষ আর চ্যা ভ্যার মাঝেও বসার একটা জায়গা জুটে গেছে যে। তিনজনের আসনে সে চতুর্থ ব্যক্তি, চাপাচাপিও হচ্ছে খুব। তবু এটুকুও তো না মিলতে পারতো। সবচেয়ে সুখের কথা, মাথার উপরে ফ্যানটাও ঘুরছে। রেলগাড়ির পাখায় কতটুকুই বা হাওয়া হয়, তবে সেটি ঘোরার শব্দে ভেতরের গুমোট ভাব অনেক কম লাগে বইকি। ভেপু বাজিয়ে প্ল্যাটফর্ম ছাড়ল গাড়ি কচ্ছপের গতিতে। ভ্যাপসা শ্রাবণ, ঘাম হচ্ছে বেশ। কেতরে পকেট থেকে রুমাল বার করে ঘাড় গলা মুছে নিল হেমন্ত। তখনই টের পেল মোবাইল ফোনটা আনা হয়নি। হুটহাট এদিকে সেদিকে বেরিয়ে পড়ে বলে টুম্পা যন্ত্রখানি কিনে দিয়েছে বাবাকে। হেমন্তর এখনো রপ্ত হয়নি। 70-এ পৌঁছে নতুন অভ্যেসে জড়িয়ে পড়তে ইচ্ছেও করে না, তাই হয়তো বেরোবার সময় নেওয়ার কথাটা মনেও থাকে না। ফেরার পর টুম্পা নির্ঘাত বকাবকি করবে। বাবাকে নিয়ে বড্ড ভাবনায় থাকে যে মেয়ে। স্বাভাবিক, বরের ঘর ছেড়ে চলে এসেছে। ভাবগতিক দেখে মনে হয় প্রত্যাবর্তনটা পাকাপাকি। সুতরাং হেমন্তই তো এখন তার খুঁটি। যাকগে যাক, 4-6 ঘন্টার তো ব্যাপার। এইটুকুনি সময় বাবার হাল হকিকত জানতে না পারলে মেয়ে নিশ্চয়ই হেদিয়ে মরবে না। দমদমে আরো ভরে গেল ট্রেন। মানুষের জমাট বুহো ঠেলে একটা ক্র্যাচ বগলে লোক এই দিক পানেই আসছে। হেমন্তের সম্মুখে দাঁড়িয়ে পড়ল। কেমন যেন জুলজুল চোখে তাকাচ্ছে। ধন্দ লাগলো হেমন্তর। ঘাড় ঘোরাতেই নজরে পড়ল রেল কোম্পানির লেখাটা। এ হে, এটা তো প্রতিবন্ধীদের আসন। তার দুই পাশের 3 সহযাত্রী আশ্চর্য রকমের উদাসীন। 3 জোড়া চোখ একসঙ্গে বাইরের ইট কাঠের নিঃসর্গ দর্শনে যেন মনোযোগী সহসা। খোড়া আধবুড়ো মানুষটাকে তো বেশিক্ষণ দাঁড় করিয়ে রাখা যায় না। অগত্যা হেমন্তকেই ছাড়তে হলো সিট। ধরে ধরে লোকটাকে বসিয়েও দিল জায়গায়। স্থানচ্যুত হয়ে একটু বুঝি বেজার হয়েছিল হেমন্ত। হঠাৎই মনে হলো ঠেসে ঠুসে বসার চেয়ে দাঁড়িয়ে অনেক শান্তি। পাখাটা এখন কত কাছে, একটু একটু বাতাসও যেন ছুঁয়ে যাচ্ছে ঘাড় মাথা। এই গুমসুমের মাঝে সেটাও কি কম স্বস্তির? হেমন্ত এদিকে ওদিকে চোখ ঘোরালো। না, এক্ষুনি এক্ষুনি কেউ আর উঠবে বলে মনে হয় না। বাকি পথটুকু বোধহয় দাঁড়িয়েই কাটবে হেমন্তর। নেহাত কম নয়, আরো প্রায় 1 ঘন্টার ধাক্কা। 70-এ পৌঁছেও এখনো যে সে অথর্ব হয়ে যায়নি এটা ঠিকই, কিন্তু কোমরটা তো কনকন করবেই। কি আর করা, চেপে চুপে বসার মতন সামান্য আরামটুকু যে জীবনে দীর্ঘস্থায়ী নয় এ তো হেমন্ত কবেই জেনে গেছে। বিয়ে করার মজাই বা কতদিন ছিল হেমন্তর? ফুলশয্যার পর বোধহয় 6 মাসও নয়। মানসী যেই টের পেল পেটে বাচ্চা এসেছে, অমনি তো সে আগুনের খাপড়া। দিবা রাত্রি তার কি গজগজানি। কারো তো 395 টাকার এক চাকরি, এক্ষুনি এক্ষুনি বাপ হতে তোমার লজ্জা করে না? বাচ্চা নষ্ট করার জন্য মানসী তখন প্রায় ক্ষেপে উঠেছিল। হেমন্তর কপাল তত খারাপ নয় বলে মোটামুটি নির্বিঘ্নে এসেই গেল বাবাই। তার 3 বছর পর মানসী আরো প্রমত্ত গালাগালিকে বুড়ো আঙুল দেখিয়ে টুম্পাও।
তারপর থেকে অবশ্য তাদের ভবানীপুরের 1.25 কামরার ভাড়া বাড়িটায় আর কোনোদিন কাকচিল বসতে পারেনি। কিন্তু সংসার তো দিব্যি গড়িয়েছে। বাবাই টুম্পাও দেখ না দেখ বড় হয়ে গেল। এমনকি কুদঘাটে জমি কিনে আস্ত একখানা বাড়িও বানিয়ে ফেললো হেমন্ত। করলো তো, কপাল মন্দ নয় বলেই না। বাড়িটা তুলতে হেমন্তকে অবশ্য কম বেগ পেতে হয়নি। পাশের জমির মালিকটি অকারণে অশান্তি তৈরি করেছে, মিথ্যে মিথ্যে একটা মামলাও ঠুকেছিল। কিন্তু হেমন্তকে কি শেষ অবধি আটকাতে পেরেছে? বেশ কিছু অর্থদণ্ড গেল বটে, তবু হেমন্তই তো জিতলো। তার উপর ছিল টাকা পয়সার সমস্যা। ইট, সিমেন্ট, চুন, বালি, লোহার কড়ি গুনতে সে কি নাজেহাল অবস্থা। ধার দেনায় জর্জরিত, পাওনাদারদের তাগাদায় প্রাণ প্রায় ওষ্ঠাগত। তাও সেই দীর্ঘ বন্ধুর পথ হেমন্ত পার হয়ে এসেছে তো। বাড়িটা হয়তো মনের মতন হয়নি, হয়তো অনেকটাই আধখাচড়া, এই জীবনে হয়তো আর শেষ করাও হবে না। কিন্তু যা সে পেরেছে সেটাই কি কম? একতলায় 3খানা ঘর, দোতলাতেও একখানা যা হোক খুপড়ি, সঙ্গে খানিকটা খোলা ছাদ। ভাবা যায়, এও তো হেমন্তর কপালেরই গুণ। ট্রেনের গতিতে দুলে যাচ্ছে শরীর। মালপত্র রাখার বাঁকটাকে দুহাতে চেপে সিধে হয়ে দাঁড়ায় হেমন্ত। আকাশের গতিক সুবিধের নয় বলে ফোল্ডিং ছাতাটা সঙ্গে নিয়েছিল, হাতে আঁকড়ে ধরে রাখতে অসুবিধা হচ্ছে। তবু ছাতাখানা রাখলো না বাঁকে। কপাল হয়তো তার তত খারাপ নয়, তবু যদি ভুল করে ফেলে যায়। কপালের কথা যতই ভাবে হেমন্ত, তত যেন তার বিস্ময় জাগে। কত অশান্তি, ধার কর্জের পাহাড় ডিঙিয়ে সবে গৃহপ্রবেশ হলো। থিতু হয়েছে কি হয়নি, হঠাৎই মানসীর এই দুঃসংবাদ। পেটে ব্যথা বলে বেশ কিছুদিন ধরেই কোকো করছিল। কোনো ওষুধে তেমন কাজ হচ্ছিল না। শেষমেশ পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে মাথায় বজ্রাঘাত, কেঁচো খুঁড়তে সাপ, হয়েছে লিভার ক্যান্সার। অসুখের নামটা শুনে অত যন্ত্রণার মাঝেও পিশাচিনীর মতো হেসেছিল মানসী। বলেছিল, তোমাকে বিয়ে করে আমি কোনোদিন সুখী হইনি। একটা হতচ্ছাড়া অভাব অনটনের জীবন কাটাতে গিয়ে আমি ক্লান্ত হয়ে গেছি। এইবার আমি তার শোধ নেব। রোগের পেছনে তোমার সর্বস্ব ধ্বংস করে তবে আমি দুনিয়া ছাড়ব। তখন কি বা ছিল হেমন্তর? ব্যাংকে মর্টগেজ করা সদ্য বানানো বাড়িটা আর সরকারি চাকরি, ব্যাস। তবু বউয়ের ওই ভয়ঙ্কর কথায় কান্না দিয়ে ভবিষ্যতের চিন্তা ভুলে বউয়ের চিকিৎসার উদ্যোগ করছিল হেমন্ত। কিন্তু সুযোগই মিলল না সেভাবে। মাত্র 17 দিনের মাথায় হার্ট অ্যাটাকে শেষ। কষ্ট তো হেমন্ত পেয়েই ছিল। যত আছড়া আছড়ি কামড়া কামড়ি হোক না কেন, টানা 20 বছর এক ছাদের নিচে এক বিছানায় কাটানো, ভালোবাসা গোছের একটা কিছু তো হয়েই যায়। তবে হ্যাঁ, এও তো মানতে হবে, হেমন্তকে পুরোপুরি নিঃস্ব না করেই রেহাই দিয়েছে মানসী। এটা কার বরাজ্জোর, মানসীর না হেমন্তর? ছেলে মেয়েদের ব্যাপারেও হেমন্তর কপালের দাক্ষিণ্য পেয়েছে বটে। কি ভালো একটা বিয়ে হয়েছিল টুম্পার। আহা, নিজেই বিতনুকে পছন্দ করেছিল মেয়ে। স্পোর্টসম্যানের মতন চেহারা, এমএসসি পাস, কম্পিউটার কোম্পানিতে ভালো চাকরি করে, সল্টলেকের নিজেদের ফ্ল্যাট। দুজনের বনি বনা হলো না, এটাই যা দুঃখ। তবে কি সুন্দর একটা ফুটফুটে মেয়ে কোলে ফিরে এসেছে টুম্পা। নাতনির বড় বড় চোখ, ফোলা ফোলা গাল, এক মাথা কোকড়া চুল আর টকর টকর বুলি শুনলে প্রাণ যেন জুড়িয়ে যায়। অমন মিষ্টি নাতনিকে তার মা বাবার অবনিবনার দৌলতে হেমন্ত সর্বক্ষণ কাছে পাচ্ছে। এটাও কি কম একটা সৌভাগ্য নয়? মাঝে মাঝে মনটা হয়তো হু হু করে, বাচ্চাটা বাবা পেল না, টুম্পা সংসার পেল না। তা ওদের মধ্যে যদি মিলমিশ না হয় কি আর করা,
টুম্পাও তো নিজের মতো করে বেশ আছে, চাকরি বাকরি করছে, মাথার উপরে নিশ্চিন্ত ছাদ, বাবা দাদার সংসারে প্রায় গিন্নির ভূমিকা, সব মিলিয়ে খারাপ কি? বাবাইয়ের ব্যাপারটা অবশ্য একটু অন্যরকম ঘটেছে। হেমন্তই পছন্দ করেছিল তৃণাকে, সাধ্য মতন ঘটা করেই দিয়েছিল বিয়েটা। তা সেই সাধ করে আনা ছেলের বউ যে অষ্টমঙ্গলার পর বাপের বাড়ি থেকে আর ফিরবেই না, কে জানতো? কি কেস? না বাবাইকে নাকি তার মনে ধরেনি। বেচারা বাবাই গুমড়ে গুমড়ে কেমন যেন হয়ে গেল। হেমন্ত যেচে পড়ে তৃণা আর তার বাবা মার কাছে গিয়ে সম্পর্কটা জুড়তে কত সাধ্য সাধনা করে এলো, কিন্তু মেয়ের ওই সিদ্ধান্তে অটল। তা সেও তো টুম্পার মতো চাকরি করা মেয়ে, নিজের জেদ থেকে সরবে কেন? শেষমেশ বাবাইয়ের বিরুদ্ধে এক গাদা হাবি জাবি নালিশ করে ডিভোর্স চেয়ে চিঠি পাঠালো উকিলের। বাবাই লড়েনি, একতরফাই হয়ে গেল কাটান ছেড়ান। কি বিচ্ছিরি কাণ্ড! তবে এও তো ঠিক, বিয়ের ২-৩ বছর পরে একটা বাচ্চা কাচ্চা হলে যদি মেয়েটার বিচ্ছেদ চাইতো, ব্যাপারটা আরো গন্ডগোলের হতো না? আঘাতটা হয়তো বাবাইয়ের বুকে আরো বেশি করে বাজতো। সবচেয়ে বড় কথা, ছেলের ঘরের সেই নাতি বা নাতনি অন্যত্র মানুষ হচ্ছে, এই ভেবে মনটা হয়তো অনেক বেশি পুড়তো হেমন্তর। সুতরাং হেমন্তকে স্বীকার করতেই হবে, কপালটা তার তত মন্দ নয়। আর সেই কপালের গুণেই তো আজ সে চলেছে হালিশহর। গত মঙ্গলবার পুরনো অফিসে এমনই গল্প আড্ডা দিতে গিয়েছিল, যেমন যায় মাঝে মাঝে। তখনই সবে সেকশন অফিসার হওয়া শ্যামলের মুখে সন্ধান পেল এক পাত্রীর, বাবাইয়ের সঙ্গে একেবারে মানানসই। বাবাই বা টুম্পার কাছে হেমন্ত এখনো ভাঙেনি খবরটা, আজ ফিরে গিয়ে চমকে দেবে দুজনকে। আবার বিয়ের ব্যাপারে বাবাইয়ের খুব একটা উৎসাহ নেই, তবু সে খুশি হবে নির্ঘাত। আর দাদার একটা ভালো গতি হলে টুম্পারও নিশ্চয়ই ভালো লাগবে। ভাবনার মাঝেই আচমকা কোমরে ঠুক্কর। হেমন্ত ঘাড় হেলিয়ে দেখল খোড়া লোকটার মাথা ঝুলে পড়েছে তার গায়ে, ঢুলতে ঢুলতে। সন্তর্পণে মাথাটা সোজা করে দিল হেমন্ত। অমনি ধর্মড়িয়ে চোখ খুলেছে লোকটা। ঈষৎ অপ্রস্তুত মুখে বলল, একটু তন্দ্রা মতন এসে গিয়েছিল। তাতে কি আছে, এমন তো হয়ই। লোকটার অপ্রতিভ ভাবটা কাটিয়ে দিতে চাইল হেমন্ত। হাসি হাসি মুখে বলল, কদ্দূর যাওয়া হবে? তামাটে রং, খোঁচা খোঁচা দাড়ি, প্যান্ট শার্ট পরা লোকটা ঘড়ঘড়ে স্বরে বলল, আগে কালীনারায়ণপুর। ওখানেই থাকা হয় বুঝি? আগে হ্যাঁ, স্টেশনের পাশেই নিবাস। শেষ শব্দটিতে একটু যেন মজা পেল হেমন্ত। আর একটু আলাপ জমাতে চাইল লোকটার সঙ্গে। জিজ্ঞাসা করল, কলকাতায় কাজে এসেছিলেন বুঝি? না, মেয়ে জামাইয়ের সঙ্গে দেখা করতে। ও, হাতে ধরে থাকা ক্র্যাচটা দেখালো হেমন্ত। তাই এটি কবে থেকে? তা ধরুন না গিয়ে ২০ বছর হবে। চূর্ণিতে যে বছর বড় বন্যা হলো, বাড়িঘর ভেসে গিয়েছিল, রেল লাইনে এসে উঠেছিলাম। এমনই ফাটা কপাল, তখনই একদিন ট্রেনে ডান পাটা কাটা পড়ল। এ হে হে হে, রেল থেকে ক্ষতিপূরণ পাননি? হ্যাঁ, দিয়েছিল ৫০,০০০। লোকটা যেন সামান্য আনমনা। রানাঘাটে গেঞ্জি কারখানায় কাজ করতাম, চাকরিটা গেল। ওই টাকায় তখন কালীনারায়ণপুর স্টেশনে দোকান দিলাম, বিড়ি সিগারেটের, মণিহারি জিনিসও রাখি, তাস, টিপ, কলম, খেলনা। তা বিক্রি বাট্টা কেমন? ওই একরকম, সংসার চলে যাচ্ছে। মেয়েরও তো বিয়ে থা দিলাম। হেমন্ত মুচকি হাসল। অর্থাৎ গেঞ্জি কারখানায় চাকরির চেয়ে মন্দ কিছু নয়, তাই তো? তা বলতে পারেন। লোকটা ঘাড় নাড়ল, ধূর্ত হেসে বলল, সেই গেঞ্জির কারখানা তো কবেই লাটে উঠেছে। তাহলে আর ফাটা কপাল বলছেন কেন? হেমন্তের হাসি এবার চওড়া হলো।
পা কাটা গিয়ে তো আপনার সাপে বর হয়েছে, বেকার হতে হলো না, রোজগার পাতি বাড়লো, যতদিন দেহে জোশ থাকবে দোকান চালাতে পারবেন, এমনকি বেচে দিলেও ভালো পয়সা। লোকটা মোটেই খুশি হলো না, কটমট চোখে তাকাচ্ছে। যা বাবা, হেমন্ত কি ভুল কিছু বলল? অঙ্গহানির শোকের চেয়ে জীবন ধারণের নিরাপত্তাটা কি বড় নয়? ক্ষতিটাকেই কেন যে এত আঁকড়ে থাকে মানুষ? চোখ চালিয়ে বসার ঘরটাকে দেখে নিচ্ছে হেমন্ত। আসবাবপত্র, সোফা, টেবিল, শোকেস, দেওয়ালে ঝুলন্ত ছবি, পেন্ডুলামওয়ালা বড় ঘড়ি, সবেতেই কেমন প্রাচীন প্রাচীন ভাব। মাথার উপরে ঘূর্ণায়মান পাখাটিও যেন আদ্যিকালের। ঘরের দেওয়াল, মেঝে, সিলিংও বেশ বিবর্ণ, অনুজ্জ্বল। তবে প্রাচীনতার সঙ্গে মলিন ভাবটুকু যেন খাপ খেয়ে গেছে। এমনটা না হলেই বুঝি বেমানান হতো। শ্যামলের পরিচিত সেই অরিন্দম বাবু সামনে বসে, পরনে সাদা পাঞ্জাবি আর পাজামা, চোখে চশমা, মাথায় টাক। পাত্রের বাপ বলেই মুখে একটা গদগদ ভাব ফুটে আছে যেন। হেমন্ত গলা ঝেড়ে বলল, আপনাদের বাড়িটা কিন্তু বেশ, একটা অ্যান্টিক অ্যান্টিক চেহারা আছে। হ্যাঁ, সে তো বটেই। 100 বছরের উপর বয়স হলো কি না? বিনয়ী স্বরে বলল অরিন্দম। তবে কি জানেন, যে বাস করে এ বাড়িটা মেনটেন করতে তার দম বেরিয়ে যায়। আজ এদিকটা সারাও, তো কাল ওদিকটা মেরামত করো। খুবই খরচ সাপেক্ষ, তবে কিনা খরচে খরচে জেরবার বলতে পারেন। হেমন্তর মুখ থেকে কথা কেড়ে নিল অরিন্দম। মাথা নেড়ে বলল, দেখলেন না নিচতলাটা ভাড়া দিয়ে দিয়েছি, সেও তো ওই কারণেই। বাড়ির পজিশনটা কিন্তু চমৎকার, সামনেই গঙ্গা, দুপা গেলেই হালি শহরের বিখ্যাত মহাশ্মশান। শ্মশানই তো কাল হয়েছে, রাত বিরেতে যায় এক একটা মরা পোড়ানোর দল আসে, তাদের হরিবোলের ঠেলায় ঘুমের 12টা। আর গঙ্গার জল বেড়ে বছরে 1-2 বার তো ভাসবেই। এই তো সামনে ভাদ্রের কোটাল আসছে, কি হবে কে জানে। অরিন্দমের কথার ভঙ্গিতে মনটা সামান্য খচখচ করে উঠল হেমন্তের। কেন যে শুধু খারাপ দিকটার কথাই শোনাচ্ছে ভদ্রলোক। গঙ্গা থেকে কেমন দিব্যি ফুরফুরে বাতাস আসে, সেটা বলে না কেন? পেছনের বারান্দায় দাঁড়ালে, মানে যেদিক দিয়ে হেমন্ত দোতলায় উঠল, কি মনোরম শোভা দেখা যায় গঙ্গার। আর রামপ্রসাদের শহরে ওই মহাশ্মশানটির মতো পুণ্যভূমি তো গোটা রাজ্যেই বিরল। তবে হ্যাঁ, ভদ্রলোকও হয়তো ভুল বলছেন না। দীর্ঘকাল বাস করার সুবাদে তার চোখে সুন্দরের তুলনায় অসুন্দরী প্রকট এখন। কিংবা হয়তো বনেদিয়ানার রীতি, ভালো জিনিসেরও একটু নিন্দেমন্দ করতে হয়। সামান্য থমকে থেকে ফের বাক্যালাপ শুরু করতে যাচ্ছিল হেমন্ত। এক ভদ্রমহিলা ঢুকেছে ঘরে। পরনে দামি তাঁতের শাড়ি, মুখখানি ভারী কমনীয়, হাতের ট্রেতে হালকা সবুজ পানীয়ের গ্লাস। অরিন্দম আলাপ করিয়ে দিল, আমার স্ত্রী তপতী। শ্যামলবাবু তপতিরই পরিচিত, ওর সঙ্গেই কথাবার্তা হয়েছে। ও, হেমন্ত আড়ে আড়ে গ্লাসের দিকে তাকাচ্ছিল, খানিক কুণ্ঠিত স্বরে বলল, আবার এসব কেন, চা হলেই তো যথেষ্ট ছিল। তা বললে কি হয়? একটা শুভ কাজে অত দূর থেকে এসেছেন, এই গরমের মধ্যে। তপতির বাচনভঙ্গিটি বেশ লাগলো হেমন্তের। বিনয়ও আছে, আন্তরিকতাও আছে। এমন একটি পরিবারের সঙ্গেই বাবাইয়ের সম্বন্ধ হলে অতি উত্তমই হবে নিশ্চয়ই। কাঁচা আমের গন্ধওয়ালা শরবতটা এক চুমুকে শেষ করলো হেমন্ত। বেড়ে বানিয়েছে, কিটকিটে মিষ্টি, কিন্তু খেয়ে বড় তৃপ্তি হচ্ছে যেন। অরিন্দম তাকাচ্ছিল তপতির দিকে, ঘাড় ঘুরিয়ে হেমন্তকে বলল,
এবার তাহলে কাজের কথায় আসা যাক। হেমন্ত হাসি মুখেই বলল, অবশ্যই অবশ্যই। আপনি আশা করি আমার মেয়ের সম্পর্কে শুনেছেন। হ্যাঁ হ্যাঁ, শ্যামল আমায় সবই বলেছে। নামমাত্র বিয়ে, শ্বশুরবাড়ি ভালো নয়, বরের চরিত্রের গন্ডগোল ছিল। হেমন্ত বলল, একদম ঠিক। তবু মেয়ের বাবা হিসেবে আমার সব খোলসা খুলে বলা উচিত। বিয়ের পর মাত্র 11 মাস মতন শ্বশুরবাড়িতে ছিল আমার মেয়ে। তবে বরের সঙ্গে সে প্রায় ছিলই না। সে চাকরি করত শিলিগুড়িতে, 1-2 মাস ছাড়া ছাড়া বাড়ি আসতো। তখনই আমার মেয়ের সন্দেহ হয়েছিল। পরে সে খোঁজ নিয়ে জানলো তার বরটি নাকি শিলিগুড়িতে আরেকটি মেয়ের সঙ্গে আশনাই চালায়। শ্বশুর শাশুড়ি এতই বদ, আমার মেয়ে সবকিছু জেনে ফেলার পরও তাকে ওরা আটকে রাখতে চেয়েছিল। বলতো, তুমি আমাদের ছেলের সঙ্গে একটু রং ঢং করো, শিলিগুড়ির ভূত ওর মাথা থেকে আপনিই নেমে যাবে। মেয়ে আমার জোর করে পালিয়ে এসে বেঁচেছে। অরিন্দম দম নিল। বেশ করেছে, ঠিক করেছে। হেমন্ত মাথা ঝাঁকিয়ে বলল, আমার ছেলে কিন্তু মোটেই ওরকম নয়। সে মেয়েদের সঙ্গে মেশেই না। তবে তার সমস্যাটা কি হয়েছিল? জানি না, জানার সুযোগই তো পেলাম না। কেন? কদিনই বা ছিল ছেলের বউ, গাঁটছড়া খুলতে বাপের বাড়ি গেল, আর শ্বশুর বাড়ি মুখও হলো না। হেমন্তর মুখে অনাবিল হাসি। এ একেবারে নিখাত নামমাত্র বিয়ে। তা ঠিক, কিন্তু অরিন্দমের চোখ যেন সরু হয়েছে। আপনার ছেলের অন্য কোনো প্রবলেম নেই তো? কি প্রবলেম? ওই মানে ফিজিক্যাল, মানে ওই ম্যারেড লাইফে যেমনটা লাগে আর কি। হেমন্ত তো গাড়ল নয়, বুঝলো কথাটা। কিন্তু এমন একটা সম্ভাবনা তার মনে কদাচ উকি দেয়নি। কেন যে দেয়নি, এইভাবে চিন্তা করতে সে অভ্যস্ত নয় বলেই কি? হয়তোবা। নইলে কেন যে এখনো হেমন্তর মনে হচ্ছে বাবাইয়ের কোনো শারীরিক খুঁত থাকা সম্ভবই নয়। যদি থাকতো, বাবাই কি এখনো রাজি হতো বিয়েতে? কোনো ছেলেই কি জেনে বুঝে একটা মেয়ের অনিষ্ট করতে পারে? কিভাবে জবাবটা দেবে মনে মনে হাতড়াচ্ছিল হেমন্ত। তখনই তপতির গলা, আপনার তো এক ছেলে এক মেয়ে, তাই না? হুম। মেয়ের তো বিয়ে হয়ে গেছে। করেছিল, তবে হেমন্ত হোঁচট খেল যেন। পলকের দোলাচল। পরক্ষণে ভাবল, নতুন সম্পর্ক গড়ার আগে পরিবারের দুর্ঘটনাগুলো তো বলে দেওয়াই ভব্যতা। সামান্য দম নিয়ে বলে ফেলল, মেয়ে তো আমার বর শ্বশুর শাশুড়ি নিয়ে ভালোই সংসার করছিল, ভারী সুন্দর একটা মেয়েও হয়েছে। তারপর স্বামী স্ত্রীতে কি অশান্তি দুম করে চলে এলো। অবশ্য ডিভোর্স হয়নি এখনো। অর্থাৎ মান অভিমান। মেয়ে আবার ফিরে যাবে? হুম, মনে তো হয় না। আইনি ছাড়াছাড়ি হোক না হোক, মেয়ে নাতনি বোধ হয় আমার কাছেই থেকে যাবে। হেমন্ত একগাল হাসল। মানে বুঝছেন তো, আপনার মেয়ে একটা সমবয়সী সাথী পাবে ও বাড়িতে। এমন এক প্রাপ্তির আশাতেও অরিন্দম আর তপতিকে তেমন উল্লাসিত হতে দেখা গেল না। বরং দুজনেই কেমন যেন গম্ভীর সহসা, চোখ চাওয়াচাই করছে। তপতি গুম করে বলে উঠল, আমার মেয়েকে তাহলে সারা জীবন ননদ নিয়ে ঘর করতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, দুজনেই বোনের মতো থাকবে। ভালো না? জবাব এলো না। তপতি যেন কেমন উসখুস করছে। হঠাৎই উঠে দাঁড়িয়ে বলল, যাই চা করে আনি। হেমন্ত আবদারের সুরে বলল, মেয়েকে একবার একটু পাঠিয়ে দিন না প্লিজ, আলাপ পরিচয় করি। অল্প ঘাড় নেড়ে চলে গেল তপতি। অরিন্দম ভুরু কুঁচকে কি যেন ভাবছিল। তপতি অন্দরে যেতে গলা নামিয়ে জিজ্ঞাসা করল, আপনার বাড়িটা তো নিজের? হ্যাঁ, কেন? না, মানে বুঝতে চাইছি, বলা তো যায় না।
কখন কি পরিস্থিতি হয়। চাইলে আপনার ছেলে আর মেয়ে ফ্যামিলি নিয়ে আলাদা আলাদা থাকতে পারবে কিনা। অত প্রকাণ্ড নয়, পৌনে 2 কাঠা জমির উপরে কায়িক ক্লেশে গরিবের স্বপ্ন খাড়া করা হয়েছে, এই যা। দোতলাটা তো পুরো তুলতেই পারলাম না, আধ খাচড়া রয়ে গেল। তবে ওখানেই সকলে মানিয়ে গুছিয়ে থাকা যায়। হুম। ভুরুর ভাত যেন আরো একটু বেড়ে গেল অরিন্দমের। ভাবিত মুখেই বলল, দোতলাটা যদি আপনার ছেলে কমপ্লিট করে নিতে পারে তাহলে তো স্পেস খানিক বাড়বে। এক্ষুনি এক্ষুনি না পারলেও। আপনার মেয়ে তো চাকরি করে। হুম, স্কুল টিচার। দমদম স্টেশনের পাশেই ওদের স্কুল। গুড, ভেরি গুড। টালিগঞ্জ থেকে মেট্রো ধরে স্কুলে যাতায়াত করতে পারবে। আর দুজনে মিলে যা মাইনে পাবে তাতেই হয়তো দোতলাটাও। বাক্য শেষ হলো না, হাতে মোবাইল, এক তরুণীর প্রবেশ। রোগাসুগা চেহারা, শ্যামলা রং, মুখে একটা আলগা শ্রী আছে। দেখেই হেমন্তর মনটা ভরে গেল। বাবাইয়ের আগের বউটার তুলনায় হয়তো একটু কম রূপসী, তা হোক, বিয়ের পর ভরভরন্ত হলে বাবাইয়ের সঙ্গে ভারী মানাবে। হেমন্ত আশা করেছিল তাকে প্রণাম করবে মেয়েটি, করল না। এসেই শটান বসে পড়েছে সোফায়। হেমন্ত অবশ্য কিছু মনে করল না। তুচ্ছ পায়ে হাত ঠেকানোই কি বা এমন মহত্ব আছে। নরম গলায় জিজ্ঞাসা করল, তোমার নাম কি মা? মেয়েটির আগে অরিন্দম উত্তর দিল, মৃন্ময়ী। আমরা সবাই ওকে মাম্পি বলেই ডাকি। বাহ বাহ, দুটো নামই তো ভারী সুন্দর। মনে মনে তারিফ করলো হেমন্ত। মৃন্ময়ীতে যে মাটির গন্ধ, মাম্পিতে তেমনি আধুনিকতার সৌরভ। মুখের হাসিটি বজায় রেখে হেমন্ত ফের জিজ্ঞাসা করল, তুমি কোন সাবজেক্ট পড়াও? এবার মৃন্ময়ীর স্বর ফুটেছে, ম্যাথস। হেমন্ত আরো বিগলিত। বাবাইটা চিরকাল অঙ্কে কাঁচা। বাবাই মাম্পি জুটি বাঁধলে তাদের বাচ্চার অঙ্কের মাথা খুলতাই হতেও পারে। মুখে হেমন্ত বলল, খুব নীরস সাবজেক্ট না? আমার তো ভালোই লাগে। অবসর সময় তামা তুমি কি করো? আই মিন হবি টবি কিছু? হুম, ফেসবুক করি, টিভি দেখি, গান শুনি। গল্পের বই টই পড়ো না? মাঝে মাঝে, খুব একটা ইন্টারেস্ট নেই। এবার একটু হেমন্তের মন খচখচ। বাবাইয়ের সঙ্গে তো এ মেয়ের প্রায় কিছুই মেলে না। বাবাই গল্প উপন্যাসের পোকা, ইংরেজি বাংলা যা পায় পড়ে। টিভি বিশেষ দেখে না, এক খবর ছাড়া। আর ফেসবুক টেসবুকের ধার ধারে বলে তো মনে হয় না। এসব নিয়ে পরে ঠোকাঠুকি লাগবে না তো? ধুস, খারাপটা ভাবছে কেন হেমন্ত? সেই ছোটবেলায় পড়েছে না, সমমেরু বিকর্ষণ ঘটায়, বিষমমেরু পরস্পরকে আকর্ষণ করে। ভাবনার মাঝেই মৃন্ময়ীর চোখে দৃষ্টি আটকেছে হেমন্তর। মেয়েটা তাকেই দেখছে, কিন্তু একটা চোখের মণি যেন কেমন টেরা নাকি। উহুম, একে বলে লক্ষ্মী টেরা। তা এ তো তেমন খারাপ কিছু নয়, তাই না? কোথায় যেন একবার পড়েছিল না, সুচিত্রা সেনও একটু লক্ষ্মী টেরা। তাতে কি তার সৌন্দর্যে কিছু ঘাটতি হয়েছে? হয়তো এই কারণেই মাম্পিকে বেশি মনে ধরবে বাবাইয়ের। তপতি আবার ফিরেছে, ট্রেতে চা, সঙ্গে প্লেট ভর্তি গাদাখানেক মিষ্টি। মুখে সামান্য গাইগুই করে হেমন্ত প্লেট সাফ করে ফেলল। একটু বেশিই খাওয়া হয়ে গেল। তা হোক, খাবার ফিরিয়ে দিয়ে গেরস্তকে তো আর অপমান করা যায় না, বিশেষত এমন একটা শুভ কাজে এসে। হেমন্তর ভোজনের সময় মাম্পির ফোন বাজছিল। সে কথা বলতে উঠে গেছে অন্দরে। চা শেষ করে হেমন্তও ঘড়ি দেখল। লাজুক লাজুক মুখে বলল, 5টা বাজে, এবার তো আমায় উঠতে হয় অরিন্দম বাবু। যাবেন? হ্যাঁ, চলি আজ। এবার আপনারা একদিন আসুন। যাব। অরিন্দমের স্বরটা কেমন নিরুত্তাপ ঠেকলো হেমন্তের কানে। হুম, বোধহয় মনের ভুল। পাত্রীর বাবা যে সর্বদাই কন্যা দায়গ্রস্ত পিতার মতন আচরণ করবে
এমনটা আশা করা বুঝি সঙ্গত নয়। হেমন্ত ফের বলল, শুধু যাব বললে হবে না, কবে আসছেন বলুন। মাম্পিকেও নিয়ে যাবেন, দুজনে দুজনকে দেখুক, আলাপ সালাপ হোক। হ্যাঁ হ্যাঁ, সে হবেক্ষণ, আমরা শ্যামলকে জানিয়ে দেব। শ্যামলকে আর জড়ানো কেন, সরাসরি আমাকেই ফোন করবেন, আমার নাম্বার তো আছে আপনার কাছে। ও, তাও তো বটে। অরিন্দম আর তপতিতে চোরা দৃষ্টি বিনিময় হলো যেন। দুজনের মুখে একচিলতে হাসি ফুটল কি হেমন্ত ঠিক ধরতে পারল না। পথে বেরিয়ে রিকশায় যেতে যেতে ভাবছিল হেমন্ত, ছেলের পাত্রী দেখার মতন একটা দায়িত্বপূর্ণ কাজ সেরে ফিরল সে, কিন্তু উদ্দেশ্যটা সফল হলো তো? শেষের দিকটায় অরিন্দম আর তপতিকে কেমন যেন বেতলা ঠেকছিল। ধুস, তা কেন হবে? 11 মাস অন্যের ঘর করা পাত্রীর জন্য 8 দিন বিয়ে হওয়া পাত্রই যে আদর্শ, এটা নিশ্চয়ই কর্তাগিন্নি বুঝে গেছে। বেশি খুশির ফুলঝুরি ছোটালো না, পাছে ছেলের বাবা চোখে ছোট হয়ে যায়। হ্যাঁ, ওই নিরুচ্ছ্বাস আচরণই বলে দিচ্ছে বাবাইকে জামাই হিসেবে পেতে তারা কত ব্যগ্র। হুম হুম বাবা, হেমন্ত ঠিক ধরে ফেলেছে ওদের মনের কথা। প্রশান্ত মেজাজে ট্রেনে চাপলো হেমন্ত। সিট পেয়ে সবে বসেছে কি বসেনি, অমনি বুকটা ছ্যাদ। যা, অরিন্দম বাবুর বাড়িতে ছাতাটা ফেলে এসেছে, কি হবে এখন? তার এই ভুলো মনের জন্য বাড়িতে না বকুনি খেতে হয়। মাত্র 5 সেকেন্ডের টেনশন, তারপরেই হেমন্ত হেসে ফেলল আপন মনে। ছাতা ফেলে আসাটা নতুন সম্পর্ক গড়ে ওঠার আগাম ইঙ্গিত নয় কি? না, কপালটা তার মন্দ নয়, সম্বন্ধটা মনে হয় লেগেই যাবে। টিপ টিপ বৃষ্টি শুরু হয়েছে। অটো থেকে নেমে জোরে পা চালিয়েছিল হেমন্ত। বাড়ির গ্রিল দরজাটার সামনে এসে হাঁপ জিরোলো একটু। ভাগ্যিস কপাল জোরে ফেরার সময় মেট্রো রেলের কথা মনে পড়েছিল। দমদম থেকে টালিগঞ্জে আসতে খুব একটা সময় লাগলো না। শিয়ালদা ঘুরে এলে এখন কোথায় যে পড়ে থাকতো। ক্লান্ত আঙুলে কলিং বেল চাপলো হেমন্ত। মুহূর্তে ঘরের দরজা খুলে বারান্দায় আলো জ্বেলে টুম্পা গ্রিল গেটে হাজির। হেমন্ত অবাক, ছুটির দিনে এই সময়টা টিভিতে গেঁথে থাকে টুম্পা, 3 বার বেল বাজালেও তার হুঁশ হয় কিনা সন্দেহ। আজ এত জলদি জলদি সাড়া দিল যে বড়। গ্রিলের তালা খুলল টুম্পা, মুখখানা যেন সামান্য থমথম করছে মেয়ের। দুঃখের সিনেমা দেখছিল নাকি? হালকা ঠাট্টা জুড়ে মেয়েকে পেরিয়ে যাচ্ছিল হেমন্ত। আচমকাই মেয়ে বাবার হাত চেপে ধরেছে। হেমন্ত চোখ কুচকালো। কি হলো রে, কিছু বলবি? টুম্পা চাপা গলায় ফিসফিস করে উঠল, কোথায় গেছিলে? হেমন্ত কাঁধ দুলিয়ে হালকা রং করল। পার্সোনাল কাজ ছিল রে, বলেই জিভ কেটেছে। না না, থুড়ি সংসারেরই কাজে। কি কাজ? বলতে খুবই ইচ্ছে করছে, তবু হেমন্ত চেপে গেল। চোখে সামান্য রহস্য ফুটিয়ে বললে, কত রকমের যে কাজ থাকে, তুই জেনে কি করবি? আমি জানি বাবা, তুমি হালি শহরে গিয়েছিলে, কোনো এক অরিন্দম সরকারের বাড়ি। এবার জোর চমকেছে হেমন্ত, আমতা আমতা করে বলল, তুই কি করে? জবাব না দিয়ে খরো চোখে তাকালো টুম্পা। কেন গেছিলে তাও জানি। কেন? দাদার জন্য পাত্রী দেখতে। হ্যাঁ, কিন্তু তুই কিভাবে? ছাতা নিয়ে বেরিয়েছিলে না? একটা প্রশ্নই গোটা বিষয়টা জলবৎ তরলং। হেমন্ত গাল ছড়িয়ে হাসল। ভদ্রলোক ফোন করেছিলেন বুঝি? হুম, দেখেছ কি ভদ্র পরিবার। হেমন্তর চোখ মুখ উদ্ভাসিত। সামান্য একটা ছাতা সঙ্গে সঙ্গে খবর দিয়েছে। ভদ্রলোক আরো অনেক কিছু বলেছেন বাবা। কি? শুনতে কি তোমার ভালো লাগবে? বলেছেন সংসারে বিবাহিত বোন থাকলে সেখানে মেয়ের বিয়ে দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। যা, এই কথা বলল? না তো কি, বানিয়ে বলছি?
দাদা ফোনটা ধরেছিল, তার মুখেই তো সব শুনলাম বলেই টুম্পার নরম সরম মুখখানা পলকে কঠিন, দাঁতে দাঁত চেপে বলল, আমাকে এভাবে অপমান করে তোমার আনন্দ হলো তো? ছি ছি, আমি তো ভাবতেও পারছি না। হেমন্তর মুখ চুপসে গেল। এমন একটা বনেদি পরিবার, আর এই ধরনের কথা! এই তো বনেদিপনার নমুনা বাবা। একটা প্রায় অচেনা অজানা পরিবারের একটা দুঃখী মেয়েকে ধুলোতে বসাতে তাদের একটুও বাধে না, আর তুমি বাবা হয়ে মেয়ের মান সম্মান নিয়ে এভাবে ছিনিমিনি খেললে? বিশ্বাস কর টুম্পা, আমি ভেবেছিলাম তোমার ভাবনা তোমার কাছেই রাখো, আমার যা বোঝার আমি তা বুঝে গেছি। টুম্পার চোখ তেরচা হলো, অদ্ভুত অচেনা এক শীতল স্বরে বলল, তোমার মতলবটা কি? সাফ সাফ বলো তো বাবা। মানে? তুমি কি চাও আমি তুলতুলিকে নিয়ে এ বাড়ি ছেড়ে চলে যাই, সুরসুর করে আবার বিতনুর পায়ে গিয়ে মাথা ঠুকি? হেমন্ত আহত স্বরে বলল, আমি কখন তোকে এ কথা বলেছি? মুখে বলতে হয় না বাবা, অ্যাক্টিভিটিতেই মালুম হয়। টুম্পার স্বর তীক্ষ্ণতর। দাদার আবার বিয়ে দেওয়ার জন্য কেমন ক্ষেপে উঠেছ, আমি বুঝি না? এরকম একটা করে সম্পর্ক কেচে যাবে, আর আমার উপরেও চাপ বাড়তে থাকবে। বলছিস কি তুই? বাবা হয়ে আমি তাই চাইতে পারি? বাবা বলেই তো পারো, ধরেই নিয়েছ মেয়ে বরের কাছে ফিরে গেলেই সুখের সাগরে ভাসবে। টুম্পার মুখ বিদ্রুপে বেঁকে গেল। কি প্যাচ, কি প্যাচ! দাদার বিয়ে না হলেও মেয়ে চাপ খাবে, আর হলে তো হুড়কো তার কপালে অবধারিত। নতুন বউ এসে উঠতে বসতে ননদের গুষ্টির তুষ্টি করবে, যাতে সে পালাই পালাই করে বাঁচে। জব্বর প্ল্যান এঁটেছ, হ্যাঁ? এসব কি যা তা ভাবছিস টুম্পা? হেমন্তর গলাটা ধরে এলো। আমি কখনো তোর খারাপ চাইতে পারি? আগেও তো বাবাইয়ের বিয়ে দিয়েছিলাম, তখন তুই কত খুশি হয়েছিলি, ভাবলাম এবারেও। তখন সিচুয়েশন আলাদা ছিল বাবা, আমি তখন এ বাড়ির লোকই নই, বিতনুর সংসারে থাকি। তার মানে তুই এ বাড়িতে আছিস বলে বাবাইয়ের আর বিয়ে দেওয়া যাবে না? তোমার যা প্রাণ চায় করো। টুম্পার কণ্ঠ থেকে একদলা থুথুর মতন ক্ষোভ ছিটকে এলো। দেওয়ালে যদি পিঠ থেকে যায় আমার, মেয়েকে নিয়ে নয় আদারে পাদারে চলে যাব, তাহলে তোমার হাড় জুড়োবে তো? শেলের মতন হেমন্তর বুকে বিঁধল কথাগুলো। মেয়ে দুধ দাপিয়ে ভেতরে চলে যাওয়ার পরও দাঁড়িয়ে রইল গ্রিল ঘেরা বারান্দায়। তারপর কখন যে সে পায়ে পায়ে নিজের দোতলার খুপড়িটাতে এসে ঢুকেছে তা সে নিজেও জানে না। তক্তপোষের প্রান্তে বসেছে পা ঝুলিয়ে। একটা জমাট ডেলা নড়াচড়া করছে বুকে, কান্না পাচ্ছে খুব। মনের সঙ্গে তাল মিলিয়ে বৃষ্টিও নেমেছে ঝমঝমিয়ে। সেই আওয়াজও যেন হেমন্ত শুনতে পাচ্ছিল না। মেয়ের কথাগুলোই যেন এখনো ধাক্কা মারছে কানের পর্দায়। কি ঘাড় ঝুলিয়ে বসে কেন? হঠাৎ পুরুষালী হুংকারে চৈতন্য ফিরল হেমন্তর। সামনে বাবাই, দু হাত কোমরে রেখে দাঁড়িয়ে। কর্কশ স্বরে বাবাই বলল, ছেলের সর্বনাশ করার অভিযান ব্যর্থ হলে বলে মন খারাপ? হেমন্তর স্বর ফুটল না, ছলছল চোখে তাকালো বাবাইয়ের দিকে। বাবাই একটুও গলল না, তর্জনী উঁচিয়ে বলে উঠল, একবার তো আমার যথেষ্ট ক্ষতি করেছো, আবার আমার জন্য মেয়ে দেখতে গেছিলে আমায় না জানিয়ে? তোমার সাহস তো কম নয়। এতক্ষণে একটু একটু যেন উষ্মা বোধ হলো হেমন্তর। সামান্য গলা উঁচিয়ে বলল, মুখ সামলে বাবাই, ভুলে যাস না আমি তোর বাবা। থামো তো, বাবা দেখিও না। ছেলে দাবড়ে উঠল, সামান্য তোমার সাংসারিক বুদ্ধি নেই বলেই তো মায়ের সঙ্গে তোমার কখনো বনেনি। সেই মানুষটা তো মরে বেঁচেছে, তোমার হঠকারিতায়
আমরা জ্বলে পুড়ে ছটফট করছি। কি এমন খারাপ করেছি আমি? হেমন্তর গলা আবার মিনমিনে। তোর ভালো চাই বলেই না। ডিভোর্সি পাত্রীর সন্ধানে বেরিয়েছিলে, তাই তো? এবং সেই পাত্রীর বাবাকে দিয়ে আমার গালে সপাটে চড় কষিয়েছ। আমি ভাবতে পারিনি রে টুম্পার সম্পর্কে ওই ভদ্রলোক। টুম্পার কথা ছাড়ো, লোকটা তো আমাকেও ইনসাল্ট করলো। বলে কিনা ডিভোর্সি মেয়ের জন্য পাত্র খুঁজছি ঠিকই, কিন্তু আমরা আর একটু বেটার কোয়ালিটির ছেলে চাই। বাবাই প্রায় ফুঁসে উঠল। তুমি আমার কি পিকচার দিয়েছো যে সেই লোকটা এমন কথা বলে? কিছুই তো বলিনি। তোর চাকরি বা মাইনে করি নিয়েও তো তেমন কোনো কথা হয়নি। লাই, ড্যাম লাই, আমি বিশ্বাস করি না। বাবাইয়ের গলা দিয়ে আগুন ঠিকরে বেরিয়ে এলো। সবচেয়ে বড় কথা, আমি ফের বিয়ে করব কি করব না, কিংবা কাকে বিয়ে করব, এসব ব্যাপারে নাক গলানোর তুমি কে? হ্যাঁ, আমি তোদের বাবা। আমার কোনো রাইট নেই? নো। ছেলে অ্যাডাল্ট, সক্ষম এবং আত্মনির্ভর হলে সে নিজের ব্যাপারে সিদ্ধান্ত নিজেই নেবে। বাবা সেখানে নন এন্টিটি। বুঝেছ কি? ফের তর্জনী নাচালো বাবাই। আগেরবার তোমায় মেয়ে দেখতে বলেছিলাম, দেখেছিলে এবং ডুবিয়েছিলে। তারপরও তুমি কোন আক্কেলে আমার জন্য পাত্রী খুঁজতে বেরো? হ্যাঁ, আমার ঘাট হয়েছে রে বাবাই, আর আমি যাব না। ইয়েস, কথাটা মগজে ঢুকিয়ে নাও। দয়া করে একটু বাবার মতন হও। বাইরের লোকের সামনে ছেলে মেয়েদের আর বেইজ্জতি করো না। মিসাইল ছুড়ে দিয়ে গটগটিয়ে বেরিয়ে গেল বাবাই। দুই কানে গলানো শিশে ভরে পুতুলের মতো বসে আছে হেমন্ত। কান্নাও বুঝি উবে গেল। শুকনো চোখ খটখট করছে। সেই কবে চলে গেছে মানসী। টুম্পা তখনও স্কুল ছাড়েনি, বাবাই কলেজে। সেই তখন থেকে মানসীর ছেলে মেয়েকে বুকে আঁকড়ে ধরেছে সে। এই তার পুরস্কার? ছেলে মেয়ের ভালো ছাড়া সে মন্দ চায়নি, বিনিময়ে এত গালাগালি তার প্রাপ্য ছিল? হায় ঈশ্বর, এসব অপবাদ শোনার আগে হেমন্তর মৃত্যু হলো না কেন? হেমন্ত গড়িয়ে পড়ল বিছানায়। শুয়ে আছে অসাড়, নিস্পন্দ। কতক্ষণ কেটেছে কে জানে। সহসা এক ঝলক ঠান্ডা বাতাসের ছোঁয়া। মিঠে হাওয়ায় হেমন্ত নড়ে চড়ে উঠল। তাকালো জানলার দিকে। একটা পাল্লা খোলা, ওইখান দিয়েই হাওয়া ঢুকছে। বৃষ্টির আওয়াজ হচ্ছে না আর। থেমে গেল নাকি? হেমন্ত উঠে বসল। আনমোনা পায়ে বেরিয়ে এলো ঘর ছেড়ে। ফালি ছাদে সে দাঁড়িয়েছে। হ্যাঁ, সত্যিই তো বৃষ্টি আর নেই। দিনভরের ভ্যাপসা গরমটাও কোথাও উধাও। তার বদলে বইছে এক মেদুর বাতাস, প্রাণ জুড়ানো, বুক ভরানো। আকাশও কি আশ্চর্য রকমের নির্মেঘ। ফুটি ফুটি তারা জ্বলছে গাঢ় নীল চাঁদোয়ায়। হেমন্তর ঘন বিষাদ পাতলা হতে হতে ক্রমশ মিলিয়ে যাচ্ছিল মহাশূন্যে। বাবাই টুম্পার কথাগুলো যেন তেমন পীড়া দিচ্ছে না। ওরা তো ভুল কিছু বলেনি। তাদের মর্মবেদনা জানিয়েছি, আর তাকে সব দিক দেখে বুঝে চলার পরামর্শ দিয়েছি। এই মাত্র। যোগ্য ছেলে মেয়ের এটাই তো উচিত কাজ। আহা, ভাবনাটাই কি যে সুখ! বেঁচে থাকাটাও যে কত আনন্দের! স্নিগ্ধ জলো বাতাস গায়ে মাখতে মাখতে নিজের মনে গুনগুন করছিল হেমন্ত। না, কপালটা তার মোটেই মন্দ নয়। এতক্ষণ তোমরা শুনছিলে সুচিত্রা ভট্টাচার্যের লেখা ছোট গল্প মনের চোখ। গল্পটা কেমন লাগলো খুব চটপট কমেন্ট বক্সে লিখে ফেলো। গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক দিতে, শেয়ার করতে ভুলো না। আর গল্প পাঠ যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ। আমার চ্যানেল সাবস্ক্রাইব করলে পরবর্তীতে আমি যে গল্পই পোস্ট করব সবার আগে পৌঁছে যাবে তোমার ফোনে। অনেক অনেক ভালোবাসা রইল।
সকলে খুব ভালো থেকো। আবার আসবো অন্য গল্প নিয়ে।